সবাইকে স্বাগতম আজকে আমাদের নতুন ক্লাসে। তো আমরা আমাদের আজকের তাহলে আমাদের ক্লাস শুরু করি। আমাদের গতদিন আমরা বৃত্তাকার গতি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, তো আমাদের কিছু টপিক বাকি ছিল সেখানে। তো সবার আগে আমাদের যে টপিকটা বাকি ছিল সেটা ছিল কেন্দ্রমুখী ত্বরণ। ওকে, কেন্দ্রমুখী ত্বরণ। আমরা আজকে কেন্দ্রমুখী ত্বরণ তাহলে করার চেষ্টা করি। তো কেন্দ্রমুখী ত্বরণে আমাদের সবার প্রথমে যেটা দেখতে হবে, আচ্ছা, কেন্দ্রমুখী ত্বরণটা কি এটাকে বুঝতে হবে। আচ্ছা, তোমাদের আমরা জানি কি একটা জিনিস যদি বেগ থাকে, তো বেগ থাকলে বেগের দুটা জিনিস থাকে, একটা কি আমাদের মান, যেহেতু একটা ভেক্টর রাশি তাহলে অবশ্যই দুইটা জিনিস আছে, একটা আছে মান আর একটা হচ্ছে দিক। তো মান আর দিক যদি দুইটাই থাকে, তো আমরা যদি কোনো একটা ফ্যান এখন বা কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতেছে, এটাকে আমরা ঘোরার সময় আমাদের কি থাকতে পারে, এটা সুষম দ্রুতিতে ঘুরতে পারে, বা এটা কি হতে পারে আমরা কণিক ত্বরণ থাকতে পারে এখানে বস্তুটার। তো রৈখিক ত্বরণের পাশাপাশি কণিক ত্বরণও থাকতে পারে, তাই তো। তো আমরা যেটা বলতেছিলাম যে যদি কোনো একটা বস্তু, আমরা গতদিন যেটা বলছিলাম যে সুষম দ্রুতিতেও ঘুরে, মানে সুষম দ্রুতিতে মানে কি বেগ বৃত্তাকার পথে ঘুরে, তখন আমরা সেটাকে বলি কি, আমরা সুষম বৃত্তাকার গতি বলি, তাই না। আমরা গতদিন পড়ে আসছিলাম সুষম বৃত্তাকার গতি কি, মানে সুষম বৃত্তাকার গতি হচ্ছে আমাদের কোন একটা বস্তু যদি এই যে এই বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘুরে, তখন সেটাকে আমরা বলি কি সুষম বৃত্তাকার গতি। তো সমগতিতে চললেও তাহলে অবশ্যই কি দেখো এখানে মানটা সমান আছে প্রত্যেক মুহূর্তে, এই বেগটার এখানকার মানটা সমান আছে। কিন্তু মান সমান থাকলেও এটা কি প্রতি মুহূর্তে দিক পরিবর্তন হচ্ছে না। ধরো আমাদের এই পয়েন্টে যখন ছিল তখন দিকটা এদিকে ছিল, এই পয়েন্টে যখন ছিল তখন দিকটা এদিকে ছিল, এই পয়েন্টে যখন আসছি তখন দিকটা এদিকে আসছে। তো প্রতি মুহূর্তে এটা এই পয়েন্টে যখন আসছি এদিকে দিকে আসছে। আমরা গতদিন বলছিলাম যে আমাদের কোন এক পয়েন্টে যদি বৃত্তাকার পথে চিন্তা করি, এই দিকটা হচ্ছে ওই বিন্দুতে আমি একটা স্পর্শক আঁকবো। এই যে ধরো আমি এখানে এই বিন্দুতে দিক বলতেছি, তাহলে এই বিন্দুতে একটা স্পর্শক টানলাম। এই বিন্দুতে দিক বলছি, তাহলে এই বিন্দুতে একটা স্পর্শক টানবো। এই বিন্দুতে বেগের দিক কোন দিকে স্পর্শক টানবো। এরকম করে প্রতি বিন্দুতে স্পর্শক টানলে কি হবে, আমরা ডিরেকশনটা পেয়ে যাবো। তাহলে দেখো প্রতি মুহূর্তে আমাদের বেগের ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। আর আমি জানি যদি একটা ভেক্টর রাশির মানে মান এবং দিক দুইটারই যে কোনো একটা পরিবর্তন হলো, বা তুমি মান ও দিক উভয় পরিবর্তন হলে কি হতে পারে, আমাদের ভেক্টর রাশির মানে চেঞ্জ হয়, মানে মান পরিবর্তন হতে পারে, দিক পরিবর্তন হতে পারে, বা মান ও দিক উভয় পরিবর্তন হতে পারে। তো তো এইভাবে করে ভেক্টর রাশির কি চেঞ্জ হয়, মানে ভেক্টর রাশিটার ভেক্টর রাশিটা চেঞ্জ হয়। তো তো আমরা বলতে পারি কি এখানে দিকটা পরিবর্তন হচ্ছে প্রতি মুহূর্তে। মান ঠিক আছে, সুষম বৃত্তাকার গতি যদিও থাকে, মানে একদম প্রতি মুহূর্তে আমাদের এই বেগের ভ্যালোসিটিটা মানে বেগের মানটা, বেগের ভ্যালুটা সব ফিক্সড আছে, কিন্তু আমরা বলতে পারি কি বেগের ভ্যালুটা যদি ফিক্স থাকে তারপরও কিন্তু প্রতি মুহূর্তে দিকটা পরিবর্তন হচ্ছে, তাহলে অবশ্যই একটা ত্বরণ থাকা উচিত। সেই ত্বরণটা কোন দিকে থাকবে, সেই ত্বরণটাই আসলে আসলে কেন্দ্রমুখী ত্বরণ। যদি যে কোনো কিছু যদি বৃত্তাকার পথে ঘুরে, তাহলে অবশ্যই একটা কেন্দ্রমুখী ত্বরণ থাকবেই। এখন সেটা সুষম বৃত্তাকার গতিতে ঘুরুক, বা এটার মধ্যে একটা সব মানে তুমি সুষম বৃত্তাকার গতি বা সমকোণিক বেগে যদি না ঘুরে, তোমার যদি এখানে মানে কৌণিক ত্বরণও থাকে, তাও কি হবে, আমাদের একটা কি থাকবে, মানে কেন্দ্রমুখী ত্বরণ থাকবে। এবং সেই কেন্দ্রমুখী ত্বরণটা আমরা কিভাবে ফিল করতে পারি, এটা তাহলে কোন দিকে কেন্দ্রমুখী বলতেছি, তাহলে দেখো এই পয়েন্টে চিন্তা করলে কেন্দ্রের দিকে প্রতিনিয়ত এই যে ধরো আমাদের সেন্টার থাকে না, কেন্দ্রের দিকে একটা ত্বরণ যেখানে রাখো, কেন্দ্রের দিকে একটা ত্বরণ কাজ করতেছে। এই যেই পয়েন্টে রাখি তা কেন্দ্রের দিকে তুমি যেখানেই রাখো, কেন্দ্রের দিকে সব সময় এই ত্বরণটা কোন দিকমুখী, কেন্দ্রের দিকে কাজ করতেছে। কেন্দ্রের দিকে একটা ত্বরণ পাওয়া যায়, যেটাকে আমরা বলি কেন্দ্রমুখী ত্বরণ। আচ্ছা, এটা তোমরা কি জীবনে ফিল করতেছো কোন সময়? হ্যাঁ ভাই, আমরা করছি। আমরা ধরো আঙ্গুলের মধ্যে একটা সুতা বেঁধে আমরা কি বলি, এখানে কেন্দ্রমুখী ত্বরণ থাকলে আরেকটা জিনিস আছে কেন্দ্রবিমুখী ত্বরণ বা কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী ত্বরণ থাকলে অবশ্যই থাকবে কেন্দ্রমুখী বল থাকবে। ত্বরণ থাকা মানে কি, সেখানে একটা বল থাকবে, তাহলে কেন্দ্রমুখী বলও আছে। একটা একটা নতুন টপিক যেটা আমরা পড়বো সামনে, কেন্দ্রমুখী বল। আর কেন্দ্রমুখী বল থাকলে কি থাকবে, কেন্দ্রবিমুখী বলও থাকবে। কেন থাকবে, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, তাহলে এই বলটা যদি থাকে এটার একটা সমান বিপরীত প্রতিক্রিয়া থাকবে, যেটাকে আমরা বলবো কেন্দ্রবিমুখী বল। তো কেন্দ্র বিমুখী বল। তো কেন্দ্রমুখী বলটা আসছে এই যে বৃত্তাকার পথে প্রতি মুহূর্তে ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। তো ডিরেকশন চেঞ্জ হওয়ার দরুন কি হচ্ছে, আমাদের বেগের বেগ কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে প্রতি মুহূর্তে। কারণ কি, মান পরিবর্তন না হলেও দিকটা তো পরিবর্তন হচ্ছে, তো বেগ পরিবর্তন হলে কি থাকবে, সেখানে ত্বরণ থাকবে, আর এই ত্বরণটা কেন্দ্রের দিকে থাকে। আমাদের আজকের কাজটা হচ্ছে কেন্দ্রের দিকে ত্বরণটা আছে এটা প্রমাণ করে ফেলবো আমরা একটু পরে। আর আমাদের কেন্দ্রের দিকে একটা ত্বরণ থাকলে কি থাকবে, সেটাকে আমরা কেন্দ্রমুখী ত্বরণ বলছি। আর কেন্দ্রমুখী ত্বরণ থাকলে সেখানে একটা কেন্দ্রমুখী বলও থাকবে, কারণ ত্বরণ থাকলে অবশ্যই এখানে কি একটা, যেহেতু এখানে এমভরের বস্তু, তাহলে সেটার জন্য একটা কি হবে, কেন্দ্রমুখী বল ক্রিয়েট হবে, কেন্দ্রের দিকে একটা বল ক্রিয়েট হবে। আর তোমরা সবাই এটা জানো, তোমাদের বাসার মধ্যে যদি তোমরা এখন একটা বালতির মধ্যে পানি ঘুরাইতে থাকো, মানে একটা বালতি নাও, সেই বালতির মধ্যে
তোমরা যদি বালতির উপরের লেয়ারে পানিটা ঘুরতে থাকো, আমি আঁকা ভুল করতেছি না, ব্যাখ্যাতে রাখতেছি। ধরো না, আপনার ব্যাখ্যা হচ্ছে কেন, একটা বালতি নিয়ে তোমরা সেখানে কি করো, এই বালতির মধ্যে তোমরা যদি পানিরে ঘুরেতে থাকো, এরকম পুরো পানির তলটাকে ঘুরেতে থাকো, দেখবে যে সেন্টারের দিকে সেটা কি নিচে ডাইবা যাবে, এই যে এরকম করে এরকম করে ডাইবা গেছে। বা তোমরা তোমরা যদি দেখো এখানে একটা গোলার মতো হয়ে যায়, যদি এটাকে ঘুরাতে থাকো, তোমরা যদি ঘুরাতে থাকো, দেখবা যে বালতির মধ্যে ভিতরে হচ্ছে এরকম করে একটা ছিদ্র ইয়ার মতো হয়ে গেছে, ওটা আসলে কেন্দ্রমুখী ত্বরণের জন্য হয়। বা তোমরা অনেকেই সার্কাসের বা বিভিন্ন খেলার মধ্যে দেখতেছো যে আমাদের বাইক গুলাকে ওরা হচ্ছে এরকম বৃত্তাকার পথে ঘুরাইতেছে, দেখা যায় বাইকটা পড়ে যেতেছে না, কিন্তু কি হচ্ছে, বৃত্তাকার পথে ঘুরতেছে। ওইটা কেন হইতেছে, এটাও আমরা শিখবো সামনের ক্লাসগুলোতে। ওইটা কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বলের কারণেই কি হচ্ছে, আমাদের বাইকটা পড়ে যাচ্ছে না, মানে ওখানে ওরা ঘুরতে পারে, বৃত্তাকার পথে ঘুরতেছে, কিন্তু বাইকটা মানে বাঁকা পথে, মানে বাঁকা একটা গ্যালারির মতো জায়গার মধ্যে দেখা গেছে কি এই বাঁকা পথে আমাদের এই বাইক গুলাকে ঘুরে ঘুরে নিয়ে আসতেছে এরকম করে করে। তো দেখা যায় বাইকটা স্পিডেও ঘুরতেছে কিন্তু পড়তেছে না, আবার দেখা যায় এরকম পুরো সার্কেলের মধ্যে দিয়ে উপরে নিচে যাইতেছে, সার্কাস খেলার মধ্যে এরকম দেখায়। তো ওখানেও মেনলি কেন্দ্রমুখী বল কেন্দ্র বিমুখী বলের কনসেপ্ট ইউজ করে ওরা এই কাজগুলা করে। তো এছাড়া তোমাদের মানে তোমরা যদি একটা সুতা বেঁধে, তোমাদের আঙ্গুলে একটা সুতা বাঁধলা, আর সুতার অন্য প্রান্তে হচ্ছে আমাদের একটা ঢিল বা অন্য কিছু একটা বাধা, তখন যদি সেটাকে ঘুরাও, তোমার দেখা যাবে আঙ্গুলে একটা বল ক্রিয়েট হবে, আর ওই বা আঙ্গুলে একটা মানে টান ক্রিয়েট হবে, সেটা হচ্ছে কি আমাদের কেন্দ্র বিমুখী বল। আর তোমার ওই সুতার মধ্যে, সুতাটা তোমার সুতার মধ্যে একটা বল ক্রিয়েট হবে, সেটাকে বলবো কেন্দ্রমুখী বল। তাহলে দুইটা জিনিস আমাদের থাকবে, একটা হচ্ছে কেন্দ্রমুখী বল, আর একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। ওকে, কেন্দ্রমুখী বলটা কি রকম থাকবে, কেন্দ্রমুখী বলটা হচ্ছে আমাদের ওই যে সুতার মধ্যে ক্রিয়েট হবে, সুতার মধ্যে সুতা যে, সরি সরি ভুল বলছি, আমরা ওই বস্তুটার মধ্যে যে বলটা ক্রিয়েট হবে, ধরো আমার আঙ্গুলের মধ্যে আমি একটা সুতা বেঁধে এই সুতার মধ্যে এখানে বাঁধতাম, তো এইটার মধ্যে যে ফোর্সটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল, মানে সে কেন্দ্রের দিকে মানে ইয়া করবে। আর আমার আঙ্গুলে যে ফোর্সটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তো এই এই বলটা হচ্ছে জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, ক্রিয়া প্রতিক্রিয়া বল হচ্ছে জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। তো কেন্দ্রমুখী বল থাকলে কেন্দ্র বিমুখী বলও থাকবে। তো আমরা যেটা বলছি এখন, তাহলে আমাদের এখান থেকে আমরা পরবর্তী আমরা ইয়া করে ফেলি। তো আমাদের টপিকে ফেরত আসি আমরা। তো এই ডিরেকশনটা, তাহলে কেন্দ্রের দিকে যে বলটা ক্রিয়েট হচ্ছে যে কেন্দ্রমুখী ত্বরণ, সেটা নাম দিলাম। তো এই ত্বরণটার ভ্যালু কেমনে বের করলাম ভাইয়া, মানে এই যে এই ত্বরণটাকে আমরা যদি এসি বলি, এটাকে এসি দ্বারা বোঝায় সেন্ট্রিফিউগাল ফোর্স বা সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন, তাই তো, সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন, সরি, সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন এখন ইউনিফর্ম সার্কুলার মোশনে। তো আমরা এখন এটাকে তাহলে একটু করার চেষ্টা করি, কিভাবে করে কেন্দ্রমুখী ত্বরণেরটা মানে আমরা প্রুফ করতে পারি। ঠিক আছে, তো আমরা অপর পৃষ্ঠায় যাই। একটা বস্তু ধরো একটা বৃত্তাকার পথে ছিল, বৃত্তাকার পথে ঘুরতে ছিল। ওকে, তো আমরা একটা অন্য কালার ইউজ করে নিই। তো দেখো আমাদের এখানে যখন এই পয়েন্টে ছিল বস্তুটা, তখন এটার ডিরেকশনটা কোন দিকে ছিল, এদিকে হবে, কারণ কি, তো এই পয়েন্টে যদি বেগের ডিরেকশন কোন দিকে, যদি বৃত্তাকার পথে ঘুরে, ধরো এই বৃত্তাকার পথে এই বরাবর ঘুরতেছে বস্তুটা, এই ক্লকওয়াইজ এই পথে বৃত্তাকার পথে বস্তুটা ঘুরতেছে। তো যখন ঘুরতেছিল, তো এই দেখো আমাদের এই পয়েন্টে থাকাকালীন এটা ডিরেকশনটা এদিকে হবে। ঠিক আছে, যখন বস্তুটা আমাদের কি হলো, ধরো এই পয়েন্টে ছিল, তখন বেগের ডিরেকশন হচ্ছে এদিকে। ঠিক আছে, তো আমি এটাকে ভি এর দ্বারা প্রকাশ করি, কি বলো, ভি এর ডিরেকশনটাকে আমরা এদিক দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা, আর দেখো এটা একটা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতেছিল, কিছুক্ষণ পরে বস্তুটা ঘুরে এইখান থেকে ঘুরে এখানে বি বিন্দুতে চলে আসছে। তো তুমি চিন্তা করো বি বিন্দুতে তাহলে আমাদের মানে বেগের বেগটা ডিরেকশন কোন দিকে হবে, এদিক বরাবর কোন একটা দিকে হবে। ওকে, তো আমি যদি এইটাকে পিছনের দিকে বর্ধিত করি, তাহলে আমি যদি একটু ভালো করে আঁকতাম তাহলে অনেক ভালো হতো। ওকে, আচ্ছা, পেন দিয়ে অন্য কালার দিয়ে চেষ্টা করি। ওকে, এই যে ধরো এখান দিয়ে গেল বস্তুটা, তো দেখ এখানে ছিল, আমি যদি এটাকে পিছনের দিকে বর্ধিত করি তাহলে এখানে এখানে কোন একটা জায়গায় ছেদ করবে। তো আমি একটু বৃত্তটাকে আমি ঠিক করে আঁকতে পারতেছি না হাত দিয়ে, তোমরা একটু চিন্তা করে এঁকে নাও, মানে এখানে ছিল, এখানে ছিল, তো এখানে যখন দিতেছি তখন এটা পিছনের দিকে বর্ধিত করলে এখানে কোন একটা জায়গায় একটা কোণ করবে। সেই কোণটা কত, সেই কোণটাও দেখা যায় থিটা ধরা যায়। কেমনে থিটা ধরা যায়, ধরো এখানে কেন্দ্রে যদি এটা থিটা কোণ হয়, আমরা অন্য একটা কালার, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা দেখো, আমরা যদি এটা সেন্টারে ছিল, এখানে ছিল একটু,
এটা যদি কেন্দ্রে এখানে এটা থিটা কোণ করে, তো তুমি দেখলা যে এই পয়েন্ট থেকে এটাকে পিছনের দিকে বর্ধিত করলা, তো এই কোণটা কত হবে? এই কোণটা এটাও থিটা হয়। কেমনে থিটা ধরা যায়? কেমনে ধরা যায় দেখো। তো এই পয়েন্টের বেগের ডিরেকশনটাকে আমরা ভি বলতে পারি। এই পয়েন্টের বেগের ডিরেকশনটাকে আমরা ভি এ বললাম। তো ভি এর ডিরেকশনের দিকে, ভি এর ডিরেকশনের দিকে, এটা এ পয়েন্ট ছিল, এটা বি পয়েন্টে আসছি, তখন বস্তুটার বেগ। ওকে, তো আমরা এটাকে থিটা কিভাবে বলতে পারি? দেখো আমরা বলতে পারি কি, আচ্ছা, তো তোমরা একটু যদি চেক করে বলো তো এটা কি হবে? এইটা, এই কোণটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে এটা একটা কি বৃত্তস্থ কি হবে? বৃত্তস্থ চতুর্ভুজ হবে। এই যে এই পয়েন্ট গুলা মিলে একটা চতুর্ভুজ পাওয়া যাবে। তো এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? এটা বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো দুই কোণের সমষ্টি কত ভাই? তোমরা, আমি যদি একটু তোমাদের প্রমাণটা, চিত্রটা একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি। দেখো এটা এরকম ছিল, এরকম ছিল, আচ্ছা এটা এরকম করে ছিল, আচ্ছা আর এটা এরকম করে ছিল। ওকে, তো এইটা ছিল 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটা ছিল থিটা, তাহলে এটা 180 মাইনাস থিটা, তাহলে এই কোণটা কত হবে? থিটা হবে। কেন এটা থিটা হবে? 180 মাইনাস থিটা হবে। তোমরা একটু যদি মাথা ঘামায় দেখো, আমরা পড়ে আসছি বৃত্তস্থ, যদি দেখো যে কোনো দুই কোণের সমষ্টি যদি 180 হয়ে যায়, তাহলে ওটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়। আর বৃত্তস্থ চতুর্ভুজের অপর দুই কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে, কারণ চতুর্ভুজের তিন কোণের চার কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। তো দুই কোণ যদি 180 হয়ে যায়, তাহলে অপর দুইটা কত হবে? 180 হবে, তাহলে এটা থিটা হলে এটা 180 মাইনাস থিটা, তাহলে এটাও কি হবে? থিটা হবে। তাহলে আমি বলতে পারি কি, কেন্দ্রে যদি থিটা কোণ করে এখানে, তাহলে এখানেও কত হবে? এখানে এই কোণটা হবে কত? এই কোণটাকে আমরা বলতে পারবো এটাও থিটা। তো আমি এটা আগেই বলে দিছিলাম কিভাবে থিটা আসছে। তো ভিএ আর ভিবির মাঝখানে একটা কোণ হয়েছে, সেটা হচ্ছে কত? ভিএটা, ভিবিটা এদিকে কাজ করতেছে, আমরা এটাকে সুন্দর করে আলাদা আলাদা করে লিখি। এটাকে এক বিন্দুতে নিয়ে আসা যায় না ভাই? ভেক্টরটাকে শিফট করে আমি এই পয়েন্টে নিয়ে আসলাম, কোনো সমস্যা? এই ডিরেকশনটাকে স্থির রেখে বস্তুটাকে আমি এখানে নিয়ে আসছি, এই যে ধরো এই বরাবর নিয়ে আসছি। কারণ কি, ভেক্টর, সমান ভেক্টরকে কি করা যায়? সমান ভেক্টরকে মুভ করে নিয়ে আসা যায়। আমি এখান থেকে বস্তুটাকে আমি এখানে নিয়ে আসলাম, এই যে ধরো এটা ভি এর ডিরেকশন ছিল এদিকে, আর ভিভিটা ছিল এদিকে। তো এখানে মধ্যবর্তী তাহলে একটা কোণ হচ্ছে, সেটা কত? থিটা। আমি এটা বের করে ফেলছি। ওকে, যদি থিটা হয় তাহলে আমরা আর কি পাবো? আর এখানে দেখো তাহলে এই এই যে ভেক্টরটা এ থেকে বিতে আসছি না ভাই, তো যে পরিবর্তন কতটুকু হয়েছে, এ থেকে বিতে আসছি, তো এ থেকে বিতে যদি আমি ডিরেকশনটা দিব, কারণ কি আমি এ থেকে বিতে গেছি, এখানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছি, সেই জন্য এদিক বরাবর ভেক্টরের ডিরেকশন দিব। তো আমরা জানি কত ভেক্টরের ডিরেকশন? শেষ বিয়োগ প্রথম, মানে এটা যদি ডেল ভি হয়, এই ভেক্টরটাকে যদি আমি ডেল ভি বলি, তো ডেল ভি আমরা জানি কি, শেষ বিয়োগ প্রথম, যে কোনো ডেল মানে হচ্ছে শেষ বিন্দুর শেষ বিয়োগ প্রথম। ওকে, তো আমরা যদি সেখান থেকে লিখতে পারি, ডেল ভিটা লেখা যাবে কত তাহলে? এই যে যদি তোমরা তোমরা যদি ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করো, কেউ যদি বুঝতে না পারো তাকে ত্রিভুজ বিধি দিয়ে দেখাই। ভি এ প্লাস ডেল ভি এর ডিরেকশনের যোগফল হবে কত? আমাদের ভিভি। ওকে, তো ভিভি যদি হয়, ওকে, তাহলে ডেল ভি ইকুয়াল টু কত লেখা যাবে? ভিভি মাইনাস ভিভি মাইনাস ডেল ভি ইকুয়াল টু লেখা যাবে ভিভি মাইনাস ভিএ লেখা যাবে। ওকে, ডেল ভি ইকুয়াল টু ভিভি মাইনাস ভিএ লেখা যাবে। ওকে, যদি ভিভি মাইনাস ভিএ লেখা যায়, তাহলে কি করা যাবে? তাহলে এটা আসলে কি লেখা যায়? আমরা যদি চিন্তা করে বলতে পারি যে ভাই, এটা আসলে অনেকটা এস ইকুয়াল টু, মানে আমাদের কি বলা যেতে পারে এটা, এই যে যে ভেক্টরটা, সেটাকে কি বলা যেতে পারে? ওকে, দেখো আমরা জানি ডেল থিটা ইকুয়াল টু কত, এখানে দেখো এই ডেল থিটার ভ্যালুটা আমরা পারি কি, চাপ বাই ব্যাসার্ধ বলতে পারি না? নাকি চাপ বাই ব্যাসার্ধ বলতাম, তাই তো? তো কিভাবে বলতে পারি এখন? আমরা যদি একটু অন্য পৃষ্ঠায় চলে যাই, আমাদের যে এই যে কোণটা হলো, কোণটাকে আমরা বলতে পারি কত? এটাকে থিটার জায়গায় আমরা ডেল থিটা দিই, সমস্যা আছে? বা থিটা বলতে পারো, কোনো সমস্যা নেই। ওরা বইয়ের মধ্যে ডেল থিটা বলে দিচ্ছে, আমরা থিটা বললাম, কোনো সমস্যা নেই। থিটা ইকুয়াল টু কত যদি আমরা এস বাই আর জানতে পারি, তাহলে এসটা কতটুকু ছিল আমাদের, আর ব্যাসার্ধটা কতটুকু ছিল, তাই তো? তো যেহেতু থিটাটা খুবই ক্ষুদ্র, ঠিক আছে, তো এই যে আমাদের ডেল ভি এর যে অভিমুখটা, ঠিক আছে, আমাদের থিটা যেহেতু খুব ক্ষুদ্র, তাহলে ডেল ডি এর যে ডিরেকশনটা, সেটা আমরা বলতে পারি কি, মানে এখানে তো দেখো, এখানে আমরা যেগুলা বাইর করতেছি এগুলা কিন্তু আমরা খুব ক্ষুদ্র সময়ের জন্য, আমি এখানে কেন ডেল থিটা ইউজ করতে চাইতেছিল, আমাদের বইগুলাতে কেন ডেল থিটা ইউজ করছে, একটু চিন্তা করে বলি আমরা, প্রমাণটা একটু বিদ্যুৎ। তো আমাদের এখান থেকে এখানে গেছিলাম, ওকে, তো এটা খুব ক্ষুদ্র সময়, কারণ কি এটা তো খুব ক্ষুদ্র সময় এখানে যাবে, তো এই ক্ষুদ্র সময়টা যদি ডেলটি হয়,
এবং ক্ষুদ্র সময় আমাদের বইয়ের মধ্যে বসে একটা ক্ষুদ্র সরণ করে, সেটাকে বলে ডেল থিটা, কণিক সরণ, যেটাকে ডেল থিটা বলছে। তো এটা থিটার জায়গায় খালি একটু ডেল থিটা তোমরা লিখে নাও, তাহলে আমার ক্লিয়ার হয়ে যাবে। এখানে আর আর এইখানে যে পরিবর্তনটা হইতেছে, এটাকে ওরা হচ্ছে একটাকে ভি লিখলাম আর একটাকে ভিবি দিলাম। আমরা এবার পরে এটাকে এখান থেকে প্রমাণ করে দিলাম, তাহলে এটা হবে কত, এটা হচ্ছে আমাদের এই যে ডট 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 করে এটা যে কোণটা করবে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ডেল থিটা। কারণ এখানে থিটা লিখলে এখানে থিটা পাইছিলাম, তাহলে এখানে ডেল থিটা লিখলে এখানে ডেল থিটা পাইলাম। ওকে, তো এই ডেল থিটা কিন্তু খুবই ক্ষুদ্র ভাইয়া, এই ডেল থিটা খুব ক্ষুদ্র, কারণ আমরা খুব ক্ষুদ্র সময় নিচ্ছিলাম। তো খুব ক্ষুদ্র নিলে, তো এখন তুমি দেখো তাহলে ভিভি আর ভি এর মধ্যে এখন তাহলে ডেল ভিটা তো আমরা পেয়ে গেছি, ডেল ভিটাকে আমরা পাইছি কত, ভিবি মাইনাস ভিএ, এটা লেখা গেছিল। তো এইটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, এটা দ্বারা প্রকাশ করতে পারি। এখন তুমি চিন্তা করো, এইটাকে যখন আমি এখানে লিখলাম, এই যে এখানে লিখলাম, তখন আমার ব্যাসার্ধটা কতটুকু হবে, এটা এটার দেখো আমাদের এস ইকুয়ালস টু আর থিটার মতো করে যদি আমি চিন্তা করতে পারি এটাকে, এই যে এখানে যেটা ছিল এটাকে আমরা একটা এস ইকুয়ালস টু আর থিটার মতো চিন্তা করতে পারি। তো এটা হচ্ছে আমাদের সেই ব্যাসার্ধটা, এটা হচ্ছে সেই আমাদের কোণটা, আর এটা হচ্ছে কি আমাদের সেই বৃত্তচাপের মতো অংশটা। তো আমরা সেখানে এস এস বাই আর থিটার জায়গায় এখানে যদি ডেল থিটার জায়গায় যদি আমরা কনসেপচুয়াল ইউজ করতে পারি, দেখো এটা আমাদের ছিল, তো ডেল থিটার কনসেপ্ট আমরা এইভাবে ইউজ করতে পারি যে এটা যদি আমাদের ডেল ভি হয়, তো আর এটা ছিল আমাদের ভিএ, তো এটা ছিল আমাদের ডেল থিটা, ডেল থিটা। তো এখানে আমরা কি কনসেপ্ট ইউজ করতে পারি, দেখো এস ইকুয়ালস টু আর থিটা ইউজ করতাম না আমরা যদি এরকম থাকতো, ধরো এটা ছিল আমাদের আর, তাহলে এটা তো অবশ্যই আর হবে না, এটা একটু এই ধরো বৃত্তাকার পথে চিন্তা করতে। তো একটা পার্থক্য তো আছে, এই দুটার মাঝখানে পার্থক্যটাই তো ডেল ভি। তো ধরে নাও তো এইটাই ছিল আমাদের সেই এসটা। তো এখানে এইগুলাকে আমরা ভেক্টর সাইনে মানে একদম ক্ষুদ্র, তো খুব ক্ষুদ্র হলে কি, খুব ক্ষুদ্র যদি হয়, মানে থিটা যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে আমাদের দেখো এর আসলে তুমি এখন যেটা বেঁকা দেখতেছো, খুব ক্ষুদ্র চিন্তা করলে, মানে খুব ক্ষুদ্র কোণ যদি চিন্তা করো, যদি দেখো একটু যদি ম্যাগনিফাই করো, খুব ক্ষুদ্র কোণ হলে এই বেঁকা জিনিসটা আসলে কি একটা লাইন হয়ে যায়। যদি আরো ক্ষুদ্র করো, মানে একদম ক্ষুদ্র চিন্তা করো, খুব ক্ষুদ্র চিন্তা করলে, খুব ক্ষুদ্র যদি চিন্তা করো, তখন যে কোনো একটা বেঁকা জিনিসকে আমরা একটা লাইন লিখতে পারি। তো সেখান থেকে এই কনসেপ্ট আসছে যে এটা এস ইকুয়ালস টু আর হলে, তাহলে এই একটা পার্থক্য তো আছে অবশ্যই, এইটা যদি আমাদের আর হয়, তো এখানে খুব ক্ষুদ্র জিনিস চিন্তা করলে, আমরা এখানে যদি খুব ক্ষুদ্র কোণ হইতো, তাহলে আমরা এই লাইনটা বেঁকা যে জায়গাটা ছিল, আমরা এখন যেটা যে বৃত্তাকার যে অংশটা দেখতেছি, যেটা একটা কার্ভ, এটা হয়ে যাবে কি, এটা একটা লাইন হয়ে যাবে, ছোট্ট লাইন। তো এইখানে সেই ছোট্ট লাইনটা হচ্ছে ডেল ভি, যেটাকে আমরা কি বলতে পারি, এস এর সাথে তুলনা করতে পারি, সে বৃত্তচাপ। আর আরটা কি, আমাদের আরটা হচ্ছে তখন সেই আদিতে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের আর লেখা যেতে পারে। এবং আমরা লেখার সময় কি লিখবো, মানগুলা লিখবো। তাহলে ডেল ভি এর কেবল মানটা লিখবো। ওকে, ডেল ভি এর মানটা লিখবো আমরা। ওকে, আমরা মানটা দিয়ে তুলনা করতে পারি। তো ডেল ভি এর মান লিখলাম আমাদের এখানে, আর এইটার সাথে কি হবে আমাদের, এই যে আর জায়গায় আমরা লিখতে পারি আমাদের, এখানে আরেক জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে আমাদের এই ভিএ। ঠিক আছে, ক্লিয়ার? তো ভিএটাকে তুমি একটা জিনিস চিন্তা করো, যে আমাদের যদি এটা সমকোণিক মানে ইয়াতে মানে মানে আমরা দেখো ভি এর ভ্যালুটা কিন্তু এ এ আর দেখো আমাদের কেবল ডিরেকশনটাই তো পার্থক্য ছিল, তাই না? এখানে যখন ঘুরতেছিলাম আমি তোমাদের সবার আগে বৃত্তাকার গতি সম্বন্ধে বলতেছিলাম, তো আমরা সুষম বৃত্তাকার গতির জন্য প্রমাণ করতেছি। ঠিক আছে, সুষম বৃত্তাকার গতির জন্য আসলে কি, ভিএও যা, মান কিন্তু সমান, খালি ডিরেকশন গুলা ভিন্ন বলছি না। ভিও যা হবে আমাদের ভিবিও কি হবে, তাই হবে। ওকে, আমরা কেবলমাত্র এগুলাকে আমি বলতে পারি ভি, কারণ কি আমি মানটা কেবলমাত্র বলছি কি, দেখো আমাদের ভিএও যা, এই ভিবিও তা, শুধুমাত্র ডিরেকশনটা ভিন্ন, এইটার ভ্যালু যা, এইটার ভ্যালু যা, এটার ভ্যালু কি আমরা বলতে পারি তাই। ঠিক আছে, আমরা যদি দুইটার ভ্যালুই তাই বলতে পারি, তখন কিন্তু আমরা এসি কস্ট আর থিটা লিখতে পারছি, কেমন? তো দেখো আমরা যদি এসি কস্ট একটা বৃত্তচাপ চিন্তা করতাম, এখন দুইটার ডিরেকশনটা কেবল ভিন্ন, ডিরেকশনটার জন্য আমরা ভেক্টর ইয়াটা সাইনটা ইউজ করছি, কিন্তু আসলে কি এটা ভি হলে এটাও ভি। তো এটা কি আমরা এসি কস্ট আর থিটাটা কেন ইউজ করতে পারছি, ডেল থিটা যদি হয় তাহলে এটা কত হবে, এটা আমাদের আর এর সাথে তুলনা করা যেতে পারে, আর তাহলে এটা হবে কি ভি ডেল থিটা হবে আলটিমেটলি। কারণ কি এস ইকুয়ালস টু আর থিটা না, তো আরটা যদি ভি হয়ে যায়, মানে আমরা এই ভিটা দিয়ে লিখতে পারি, তাহলে ডেল থিটার মতো লিখলাম। তাহলে এস এর জায়গায় আমাদের তাহলে আসবে কি, আমাদের এখানে এই যে ডেল ভিটাকে লেখা যাবে হচ্ছে আমাদের, ডেল ভিটা যদি শুধুমাত্র মান দিয়ে লেখো, দেখা যাবে ভি ডেল থিটা, মান দিয়ে লিখলে এরকম আসবে। কিন্তু এখন আমাদের ভেক্টর সাইন তো আমরা কিন্তু ওই যে যখন চাপ, এখান থেকে কেবল মানটা নিয়ে কাজ করতে হবে। তো কি লেখা যাবে, এটা ইকুয়ালস টু ডেল থিটা চিন্তা করে লিখলে, তুমি এখানে ভি এর জায়গায় লেখা যাবে, এই যে দেখো ডেল ভি এর মানটা কি আসে, এই যে আমি যেটা ওই ভিটা লিখছি,
ডেল ভি এর মানটাকে আমাদের লেখা যাবে হচ্ছে ভি ডেল থিটা। তো তোমরা এখনো যারা কনফিউজ হচ্ছ, এই যে মানগুলা সমান ছিল, কিন্তু ভাই মানগুলো আমরা সমান ছিল, শুধুমাত্র ডিরেকশনটার জন্যই আমাদের প্যাচগুলা লাগছে একটা কেন্দ্রের দিকে ত্বরণ হচ্ছে। আমি তো বলছি সমবৃত্তাকার গতিতে, মানে সুষমবৃত্তাকার গতিতে এটা ঘুরতেছে, মানে প্রতিটা বিন্দুতে ভ্যালোসিটির মান সমান, কিন্তু হচ্ছে ডিরেকশন গুলা ভিন্ন। তো এইখানে যে ভি এর ভ্যালু যা, ভিবির ভ্যালু কিন্তু তা, ভ্যালু সেম, ভ্যালুটা সেম, এই ভিবির ভ্যালুটাও সেম, খালি শুধুমাত্র কি ডিরেকশনটা ভিন্ন। আর ডিরেকশন ভিন্ন হওয়ার কারণে কেন্দ্রের দিকে ত্বরণটা ক্রিয়েট হচ্ছে। ওকে, এইখানে ত্বরণটা কোন দিকে হচ্ছে? কেন্দ্রের দিকে ত্বরণটা ক্রিয়েট হচ্ছে, আর কিছুই না। তো এটাকে আমরা যদি এখন একটু প্রমাণ করার চেষ্টা করি, তো আমরা এখান থেকে কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে ডেল ভি ইকুয়ালস টু পাচ্ছি হচ্ছে আমাদের ডেল ভি ইকুয়ালস টু পাচ্ছি আমাদের ভি ডেল থিটা। কেমনে পাইছি? এই যে এটা ছিল এরকম, এই যে এটাকে আমরা চাপ ধরতে পারি, যেহেতু আমাদের থিটা খুবই ক্ষুদ্র, থিটা খুব ক্ষুদ্র হলে বৃত্তাকার যে কোনো জিনিস কি হয়ে যায়, একটা সরল রেখা হয়ে যায়। থিটা যদি খুব ক্ষুদ্র চিন্তা করে, এই যে এটা খুব সরল রেখা হয়ে গেছে একটা। তো এটা সরল রেখাটাকে আমরা কি করতে পারি? ডেল ভি বলতে পারি। আর এটা ছিল ভি, এটাও ছিল ভি, তাহলে ডেল থিটা হচ্ছে এখানে আসে ভি ডেল থিটা। আচ্ছা, তো আমাদের এটা এখন আমরা জানি কি, আমরা যদি যে কোনো একটা কেন্দ্রমুখী ত্বরণ, যদি ত্বরণকে চিন্তা করি, ত্বরণকে আমরা লিখতে পারি কত? লিমিট ডেল টি টেন্ডস টু জিরো। দেখো আমাদের এখানে সময়টা ছিল খুবই ক্ষুদ্র, খুব ক্ষুদ্র সময় এটা এ থেকে বি পর্যন্ত আসছিল, খুব ক্ষুদ্র সময় পর ডেল টি পরে এ থেকে বি বিন্দুতে আসছিল, এবং সেখানে কেন্দ্রে ডেল থিটা কোণ উৎপন্ন করছিল। আমি ফার্স্টে থিটা বলছিলাম, সরি, তোমরা সবাই ডেল থিটা লিখে দিও, খুব ক্ষুদ্র কোণ। ঠিক আছে, তো খুব ক্ষুদ্র কোণ করলে কি লেখা যেতে পারে আমাদের? এটা খুব ক্ষুদ্র কোণ যেহেতু লিমিট, তাহলে আমরা বলতে পারি কি, এর জন্য আমরা কি পড়ে আসছিলাম, গতদিনই পড়ে আসছি, লিমিট ডেল টি টেন্ডস টু জিরো, এবং সেখানে আমরা বলতাম কি, ডেল ভি বাই আমাদের ডেল টি। ঠিক আছে, তো আজকে আমাদের এখানে ডেল ভিটা বসাই দিলাম উপরে, তাহলে আসবে কত? ডেল ভি বাই ডেল টিটা বসাই দিলাম এখানে। তো ডেল ভির ভ্যালুটা কত? ভি ডেল থিটা। ওকে, আর এখানে ডেল টি আসলো, আর লিমিট ডেল টি টেন্ডস টু জিরো আসলো। ভিটা সামনে চলে গেল, তো ভিটা সামনে, সরি, ভিটা সামনে চলে গেলে আমাদের এখানে কি থাকবে? আমাদের এখানে থাকবে লিমিট ডেল টি টেন্ডস টু জিরো, লিমিট ডেল টি টেন্ডস টু জিরো, এখানে থাকবে হচ্ছে ডেল থিটা বাই ডেল টি। আর আমরা জানি লিমিট ডেল টি ওমেগা ইকুয়ালস টু কত ছিল? লিমিট ডেল টি টেন্ডস টু জিরো, এটা ছিল না, লিমিট ডেল টি টেন্ডস টু জিরো, ওই যে ডেল থিটা বাই ডেল টি ছিল। তো সেখান থেকে আমরা কি লিখতে পারি? এসি তো ছিল, তাহলে এসি ইকুয়ালস টু লিখতে পারি ভি ওমেগা, এই একটু অংশকে লেখা যায় কত? আমাদের ওমেগা। ওকে, ওমেগা লেখা যায়, তাহলে এসি ইকুয়ালস টু আসে আমাদের কেন্দ্রমুখী বলতো, কেন্দ্রমুখী ত্বরণ। তো কেন্দ্রমুখী ত্বরণের জন্য আমরা, ওকে, তো এসি কেন্দ্রমুখী ত্বরণ এসি ইকুয়ালস টু বলতে পারি আমরা কত? এসি, এসি সেন্ট্রিপেটাল আমাদের এক্সিলারেশন যেটাকে আমরা বলি। তো এসি ইকুয়ালস টু হচ্ছে আমাদের ভি ওমেগা, এটা আমাদের একটা সূত্র, এটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। আচ্ছা, এসি যদি ভি ওমেগা হয়, আবার আমরা জানি কত? আমরা জানি কত? ভি ইকুয়ালস টু আর ওমেগা জানি, তাহলে ওমেগা ইকুয়ালস টু কত? আবার লেখা যায় ভি বাই আর বলা যায়, তাহলে এখানে বসাই দাও, ভি বাই আর বসাইলে আসবে কত? ভি স্কয়ার বাই আর আসবে। কারণ কি, ওমেগার জায়গায় যদি ভি, ওমেগার জায়গায় আমি জাস্ট একটু লিখি, ওমেগার জায়গায় ভি বাই আর বসাই দিলা, তাহলে তো হয়ে গেল ভি স্কয়ার বাই আর। আবার ভি এর জায়গায় যদি আর ওমেগা বসাই দাও, তাহলে ভি এর জায়গায় যদি আর ওমেগা বসাই দিলাম, আর ওমেগা ইনটু ওমেগা, তাহলে কি আসবে? ওমেগা স্কয়ার আর হয়ে যাবে। তো আমাদের তাহলে তিনটা সূত্র এসে বলে, এসি ইকুয়ালস টু হচ্ছে ভি ওমেগা ইকুয়ালস টু হচ্ছে আমাদের ভি স্কয়ার বাই আর ইকুয়ালস টু হচ্ছে ওমেগা স্কয়ার আর। ওকে, এটা সূত্র। এখন কেন্দ্রমুখী ত্বরণের এই এসি এর ডিরেকশনটা কোন দিক বরাবর? আমাদের দেখো ওমেগা দিয়ে যদি আমি একটু একটু লেখা যায়, কেন্দ্রমুখী ত্বরণের ভেক্টর সাইন দিয়ে যদি লিখতে চাই, তোমাদেরকে আমি প্রথমেই বলছি কেন্দ্রের দিকে ত্বরণটা ক্রিয়েট হচ্ছে। তো যে কোনো একটা পয়েন্টে থাকলাম, এখানে হচ্ছে ভিটা কাজ করতেছে এই দিক বরাবর, ভি ডিরেকশনের দিকে, ত্বরণটা কাজ করবে কোন দিক বরাবর? এসিটা এই বরাবর কাজ করে। ওকে, আচ্ছা, এটা ছিল আমাদের সেন্টার, সেন্টার বরাবর কাজ করতেছে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এসির সাথে যদি আমি এইটার সাথে চিন্তা করে দেখি, এসি ইকুয়ালস টু এসি ডিরেকশন ওমেগা স্কয়ার আর। এখন আর এর ডিরেকশন তাহলে ওমেগা তো ডিরেকশন নিয়ে আমরা, এটা তো লম্ব বরাবর, তাহলে লম্ব বরাবর কাজ করবে, যদি আমাদের কি করে অ্যান্টি ক্লকওয়াইজ করতেছি, তাহলে ওমেগাটা কাজ করবে হচ্ছে এই যে এখানে যে তলটা আছে এই তলের লম্ব বরাবর। তো ওমেগা নিয়ে আমার চিন্তা নেই, আমার চিন্তা হচ্ছে আর এর ডিরেকশন। আর এর ডিরেকশন কোন দিকে বলতো? কোন সময় যদি আমরা বৃত্তাকার পথে চিন্তা করতাম, আর এর ডিরেকশন যে কোনো পয়েন্টই নাও, এই পয়েন্টে নাও আর এই পয়েন্টে নাও, সবসময় আর এর ডিরেকশন কি হবে? ওই বিন্দু মানে কেন্দ্র থেকে ওই বিন্দুর অভিমুখী না। আমরা ব্যাসার্ধ ভেক্টর অলরেডি পড়ে আসছি, ব্যাসার্ধ ভেক্টর কোন একটা জায়গা যদি থাকতো, ব্যাসার্ধ ভেক্টর সবসময় কি হতো? এই আরটা সবসময় কি হতো? কোন মূল বিন্দু থেকে আমাদের ওই বিন্দু অভিমুখী, এই ব্যাসার্ধ ভেক্টরের ডিরেকশন আমরা সবসময় পড়ে আসছি এরকম।
এটা যদি আমাদের এক্স এক্সিস, এটা যদি আমাদের ওয়াই এক্সিস, এটা যদি জেড এক্সিস হতো, তো যে কোনো বিন্দু যদি হয় তাহলে আর এর ডিরেকশন সবসময় আমাদের এই যে মূল বিন্দু থেকে ওই বিন্দু অভিমুখে হয়। তাহলে এখানে মূল বিন্দুটা যদি ও হয়, এই যে সেন্টার হয়, তাহলে এখান থেকে আর এর ডিরেকশনটা হচ্ছে এদিক বরাবর। একটা অন্য কালার দিয়ে ইউজ করি। আর এর ডিরেকশন হচ্ছে আমাদের এদিক বরাবর। ওকে, তো আর এসি এর ডিরেকশন অপোজিট দিকে। তাহলে অবশ্যই কি হবে, যদি আর ভেক্টর লেখো তাহলে এখানে একটা মাইনাস দিতে হবে। কি দিতে হবে? মাইনাস। ওকে, তাহলে মানে তাহলে এসি এর ডিরেকশন আমরা যদি এভাবে লিখি, তাহলে এসি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার আর ভেক্টর। আচ্ছা, যদি ওমেগার জায়গায় ওমেগাকে আমরা ভি বাই আর লিখতে পারি না? তো সেখান থেকে এটাও লেখা যাবে, মাইনাস ওমেগাকে লেখা যাবে ভি স্কয়ার বাই আর স্কয়ার ইনটু হচ্ছে আমাদের আর ভেক্টর। কারণ কি ওমেগা ইকুয়ালস টু ভি বাই আর, এই যে এখান থেকে লেখো ওমেগা ইকুয়ালস টু ভি বাই আর, বা এখান থেকে আমরা লিখতে পারবো ওমেগা ভি বাই আর, তো এটা বসাই দিলে এখানে, তো ভি স্কয়ার বাই আর স্কয়ার আর স্কয়ার, তাহলে এইটা আমাদের ভেক্টর। মাইনাস চিহ্নটা কি নির্দেশ করে? মাইনাস চিহ্ন নির্দেশ করে হচ্ছে, চিহ্ন আসছে এই কারণে যে এসি এর ডিরেকশন কেন্দ্রের দিকে, এসি ও আর ভেক্টর দুটোই হচ্ছে কি বিপরীতমুখী, তাই না? এসি ও আর ভেক্টর বিপরীতমুখী, এটা নির্দেশ করে এটা। তাহলে আমরা একটা নতুন মানে আমরা কেন্দ্রমুখী ত্বরণ করে ফেললাম। ওকে, তোমাদেরকে আরেকটা জিনিস যেটা পড়ানোর কথা ছিল সেটা হচ্ছে কি লব্ধি ত্বরণ, তাই তো? এখন লব্ধি ত্বরণটা কখন আসবে? ধরো এখন আর বস্তুটা সমকোণিক বেগে ঘুরতেছে না, মানে সমকোণিক বেগ মানে সরি আমরা যদি সময়ের সাথে সমবৃত্তাকার গতি নাই, মানে প্রতি মুহূর্তে এই রৈখিক বরাবর কি হচ্ছে, একটা ত্বরণ হচ্ছে, মানে ফ্যানের স্পিড বাড়ায় দিছো। আমরা কি দেখি? আমরা দেখি হচ্ছে যে এইটার মানে এই প্রতি মুহূর্তে এটার বেগ বাড়তেছে, ঠিক আছে? তো থাকলে অবশ্যই আমাদের রৈখিক বরাবর একটা ত্বরণ ক্রিয়েট হবে। যদি বৃত্তাকার পথে, এই যে বৃত্তাকার পথে ঘুরতেছে, এই বৃত্তাকার পথে ঘোরার সময় কি আমাদের বেগটা বাড়তেছে, এই যে বাড়তেছে, স্পিড বাড়তেছে। ওকে, ধরো আমাদের স্পিডটা, এই যে ধরো এখানে স্পিডটা বাড়তেছে, ফাস্ট 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 ঘুরতেছে, অনেক অনেক ফাস্ট ফাস্ট ঘুরতেছে, অনেক ফাস্ট ঘুরতেছে, স্পিড বাড়তেছে। তো স্পিড বাড়লে কি হবে? আমাদের এই দিক, এই যে এখানে একটা কি হবে, ত্বরণ ক্রিয়েট হবে, যেটাকে আমরা রৈখিক ত্বরণ বলতে পারি। এই যে রৈখিক ত্বরণটা, ধরো আমি এই পয়েন্টে চিন্তা করলাম, একটা পার্টিকুলার পয়েন্ট নিলাম যেটা বরাবর হচ্ছে, যেটার জন্য আমাদের রৈখিক ত্বরণ, এই পয়েন্টে আমরা রৈখিক ত্বরণ চিন্তা করলাম, এই যে রৈখিক ত্বরণটা হচ্ছে এই দিক বরাবর। ওকে, তো এটাকে রৈখিক ত্বরণকে এখন আমরা দেখো, রৈখিক ত্বরণ আমরা অলরেডি পড়ে আসছি। রৈখিক ত্বরণটা কি আমাদের, রৈখিক ত্বরণটাকে আমরা এ বলতাম, তাহলে এই কষ্ট কি ছিল আমাদের আলফা আর, কতদিন প্রমাণ করছি এই কষ্ট আলফা। তো এখন এর জায়গায় আমরা এ লিখবো না, আমরা এখন এটাকে রৈখিক ত্বরণের জায়গায় এটার নাম দিব হচ্ছে স্পর্শিনী ত্বরণ। স্পর্শিনী ত্বরণ, স্পর্শিনী ত্বরণ, বা এটাকে বলতে পারি আমরা রৈখিক ত্বরণই বলতে পারি, বা স্পর্শকীয় ত্বরণ, স্পর্শকীয় ত্বরণ। যেহেতু আমরা এখন স্পর্শক বরাবর চিন্তা করতেছি, স্পর্শক এই কোন একটা বিন্দুতে স্পর্শক বরাবর ত্বরণটা, এজন্য এটাকে আমরা স্পর্শকের স্পর্শকের কি ট্যানজেন্ট না, তো ওখান থেকে আমরা কি ট্যানজেনশিয়াল আমরা বলতে পারি যে এটা অ্যাক্সিলারেশন। তো স্পর্শকীয় ত্বরণ, সেই জন্য ট্যানজেন্টের জন্য আমরা এখানে এটি আসছে। তো এটি ইকুয়াল টু কি হবে, এটা হবে আলফা আর। আচ্ছা, আর তুমি দেখো আমাদের কেন্দ্র বরাবর আরেকটা ত্বরণ আছে যেটাকে আমরা একটু আগে শিখছি, এসি, কেন্দ্রমুখী ত্বরণ। এসিটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ তো সবসময় থাকবে। আমি তোমার বলছি কি, বৃত্তাকার পথে ঘুরলেই অবশ্যই কি থাকবে, বৃত্তাকার পথে কোন একটা বস্তু ঘুরতেছে, ধরো এই যে এই বরাবর ঘুরতেছে, মানে এই বরাবর এই দিক বরাবর ঘুরতেছে বস্তুটা, বস্তুটা যদি বৃত্তাকার পথে ঘুরে তাহলে অবশ্যই কেন্দ্রমুখী ত্বরণ। ওমেগাটা কাজ করতেছে হচ্ছে এই তলের লম্ব বরাবর, এই তলের লম্ব বরাবর, আমরা তলের লম্ব দেখার জন্য আমরা ডট ডট সাইন দিই। মানে আমি যে এই পয়েন্টে রাখছি, এই পয়েন্টে যদি তুমি একটা কলম রাখো, কলমের উপরের দিকে কাজ করবে, এস যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, আমরা গত ক্লাসে এটা শিখছিলাম। তো ওমেগাটা কাজ করে উপরের দিকে, তো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, তো এসিটা কেন্দ্রমুখী ত্বরণ। তা আমরা দেখতেছি যে আমরা এখন ত্বরণ নিয়ে কাজ করতেছি, তাহলে এটি কাজ করছে এদিক বরাবর, এসি কাজ করতেছে এদিক বরাবর। আমরা জানি কি, দেখো স্পর্শকটা আমাদের ব্যাসার্ধ, এটা কি ব্যাসার্ধ না, এটা তো ব্যাসার্ধই তো বলতে পারো এক রিলেটেড। তো এটা কি অবশ্যই 90 ডিগ্রি হবে, স্পর্শকটা ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি কোণ করে। তাহলে আমাদের দেখো এসি কাজ করতেছে এদিক বরাবর, এটি কাজ করতেছে এটা 90 ডিগ্রি হইলো, আর এটা হচ্ছে এটি। ওকে, তাহলে এই বরাবর একটা লব্ধি কাজ করবে না ভাই? লব্ধি, তার মানে আমাদের বলতে পারি কি, আমাদের লব্ধিটা কোন দিক বরাবর কাজ করবে, এই বরাবর কোন একটা দিকে যাবে, যেটাকে আমরা বলতে পারি এ, বললাম এ। তো লব্ধি ত্বরণটাকে যদি আমরা এ দ্বারা সূচিত করি, তাহলে এই কষ্ট কি হবে, তোমরা নিজেরাই বলো ভাই। আমরা এখানে এই যে এসি স্কয়ার প্লাস এটি স্কয়ার হবে বাই রুট। যারা বুঝতে পারতেছো না তাদেরকে একটু বুঝাই বলি, যদি এরকম হয় আমরা এটাকে এরকম করে চিন্তা করে এখানেও লিখতে পারি। তো এটা এসি হলে এটাও এসি। ওকে,
বা সামান্তরিক সূত্র দিয়ে যদি কেউ করতে চায় সে তার ইচ্ছা, আমি পিথাগোরাস দিয়ে প্রমাণ করে দিচ্ছি। এটা এসি, এটা এটি, তাহলে এটা মধ্যবর্তী কোণ থিটা, এই কোণটা থিটা ধরে নাও। তাহলে এটা যদি এ হয়, আচ্ছা এসি এর ডিরেকশন দিয়ে দাও এখানে, যে তোমরা ভেক্টর চিন্তা করছি, তাহলে এখানে ডিরেকশন গুলো দিয়ে দাও। তো মানটা কি, আমরা এখন মান তো ওখান থেকে এটা আসছে এই ইকুয়াল টু এটা। আচ্ছা তাহলে আমরা যদি এই স্পর্শকের সাথে এই কোণটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, তাহলে tan থিটা ইকুয়াল টু লেখা যাবে, tan থিটা ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে আমাদের কি লেখা যাবে, tan থিটা ইকুয়াল টু এসি বাই এটি, এটা লেখা যাবে। তাহলে আমরা tan থিটা যদি এসি বাই এটি লেখা যায়, এসি বাই লম্ব বাই ভূমি না, লম্ব বাই ভূমি লেখা গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যদি এটা হচ্ছে লব্ধি ত্বরণটা কখন কাজ করবে, যখন আমাদের রৈখিক ত্বরণও থাকবে, মানে স্পর্শক বরাবর একটা ত্বরণ থাকবে, পাশাপাশি কেন্দ্রমুখী ত্বরণ থাকবে। মানে আমাদের বস্তুটা যদি মানে মানে বৃত্তাকার পথে একটা বেগ বাড়তে থাকে, প্রতি মুহূর্তে বেগের মানটাও পরিবর্তন হয়, তখন কি হবে, আমাদের রৈখিক ত্বরণ থাকবে বা স্পর্শকীয় ত্বরণ থাকবে এই বরাবর, তো এবং কেন্দ্রমুখী ত্বরণ থাকবে কোন বরাবর, এই বরাবর। তো লব্ধি ত্বরণটা এই বরাবর কাজ করবে। তোমরা কেউ যদি লাটিম ঘুরতে দেখো, লাটিমটা কিন্তু কোনো একটা স্পেসিফিক জায়গার মধ্যে ঘুরে না, দেখা যায় কি এটা কিছু পর পর কি হয়, একটু ঘুরে ঘুরে একটু এদিক বরাবর কোন একটা দিকে চলে যায়, তারপর আবার এখানে ঘুরতে থাকে, এখানে ঘুরতে থাকে, পরে আবার দেখা যায় এরকম করে চলে যায়, বা এদিকে সামনে পিছনে যায়। মেইনলি ওটা লব্ধি ত্বরণ বরাবর দিক পরিবর্তন করে, বুঝতে পারতেছো? যেদিকে এটা লব্ধি কাজ করে, ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, দেখা যায় কি এটার দিক জায়গা চেঞ্জ করতে, মানে ওখানে লব্ধি ত্বরণের বরাবর সে চলে যায়। ওকে, ত্বরণ তাহলে আমাদের এখানে একটা লব্ধি ত্বরণটা এ বরাবর কাজ করলো। আমাদের এরকম প্রবলেম আসে, আলফাটা বের করার জন্য আমাদের সূত্র আছে, গতদিন আমরা শিখছি। তো সেখান থেকে আমরা কি করব, প্রমাণ করব। ওকে, তো আমাদের আলফার সূত্র প্রমাণ করতে আমাদের অলরেডি আমরা এটা পড়ছিলাম, কি কি পড়ছি আমরা, থিটা ইকুয়ালস টু হচ্ছে মানে থিটার সাথে ওমেগা সম্পর্ক আমরা বের করে দেখতে পাচ্ছিলাম। তো আমরা এটা পড়ে আসছি না, ওমেগা ইকুয়ালস টু ছিল ডি থিটা বাই ডিটি, এটা অলরেডি পড়ে আসছি। তাহলে সেখান থেকে আমরা সূত্র প্রমাণ করতে পারি, কিভাবে প্রমাণ করতে পারি, যখন আমাদের আমাদের আদিতে আমাদের মানে যখন টি ইকুয়ালস টু জিরো, মানে টাইম যখন শূন্য, তখন আমাদের সরণটা হচ্ছে থিটা নট। আমরা জানি না একটা একটা আদিতে সরণ, কৌণিক সরণ হচ্ছে থিটা নট, কৌণিক সরণ হচ্ছে থিটা নট, এবং সেখানে আমাদের সেই পয়েন্টে আমাদের কৌণিক বেগটা হচ্ছে ওমেগা নট। ওকে, কৌণিক বেগটা হচ্ছে ওমেগা নট, এগুলো আমি বলে দেবো। টি ইকুয়ালস টু টি সেকেন্ড, মানে টি সময় পরে সরণটা হচ্ছে থিটা এবং আমাদের বেগটা হচ্ছে ওমেগা। মানে টি সময় পরে কি কি চেঞ্জ হচ্ছে আমি খেলে খালি বলতেছি তোমাদেরকে। একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছিল, তো প্রথমে যখন ঘোরা শুরু করছে তখন আমাদের কৌণিক সরণটা আদি সরণ, যেটা আমরা বলতে পারি, ওই যে আমরা এক্স মাইনাস এক্স নট করতাম না, ওটার মতোই এখানে থিটা মাইনাস থিটা নট আসবে, আর কিছুই না। তো থিটা নটটা কি, থিটা নট হচ্ছে আদি সরণ, থিটাটা হচ্ছে কি আমাদের মানে টি সময় পরে সরণ। সময় আগে ফার্স্টে 0 সেকেন্ডে আমাদের বেগটা ছিল ওমেগা নট। তো আমরা এইভাবে করে চিন্তা করে আমরা এখান থেকে একটা কিছু দ্বারা করে, চলো ওমেগা ইকুয়ালস টু কত ছিল, ওমেগা ইকুয়ালস টু ডি থিটা বাই ডিটি, আমরা গতদিন প্রমাণ করে আসছি। তো ওখান থেকে তাহলে ডি থিটা ইকুয়ালস টু লেখা যায় কত, ওমেগা ডিটি। তো আমরা যদি এখানে ইন্টিগ্রেশন সাইন আনি, দুই পাশে ইন্টিগ্রেট করি, তো ওমেগা এখানে আসবে কত ডিটি, কিছু না থাকলে আমাদের কি আসে, কিছু না থাকলে ওমেগাটা তাহলে বাইরে চলে যাবে। আমরা উপর পৃষ্ঠা লিখি। তো আমাদের তাহলে দেখো টি ইকুয়ালস টু 0 সেকেন্ডে থিটা ছিল কত, থিটা নট থেকে থিটা হবে লিমিট। ওকে, আর আমরা একটু আগেই দেখছি, আর এখানে কি ওমেগাটা বাইরে চলে আসবে, এখানে ছিল ডিটি, ডিটি জিরো, টি সময় 0 থেকে 30 সেকেন্ড। আমি তোমাদেরকে একটু বুঝাই বলি, দেখো সময় 0-তে আমাদের যখন লিমিট বসাইতে হয় কার কার, এখানে টি, ডি এর পরে যে থাকবে তার লিমিট বসাইতে হবে, ডি এর পরে কি আছে, থিটা আছে, তার লিমিট বসাইতে হবে। তো এখানে হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে সবার সকল শুরু থেকে করতেছি, শুরুতে কত ছিল, আর আপার লিমিট এটাকে বলা হয়, আপার লিমিটে হচ্ছে মানে কিছুক্ষণ পরে মানে টি সময় পরে কতটুকু হইতেছে, যেহেতু আমাদের টি টি দিয়ে এখানে আছে, তো টি 0 সেকেন্ডে 0 থেকে টি সময়, আর এখানে কত থিটা নট, যখন 0 ছিল টাইম তখন সরণটা কত থিটা নট, যখন টাইম হচ্ছে টি তখন সরণটা কত থিটা। তো সেখান থেকে এটা আসছে। তো সেখান থেকে যদি আমরা প্রমাণ করতে যাই, কিছু না থাকলে আমরা কি আসে, আমরা অলরেডি পড়ে আসছি, যদি ডিএক্স থাকতো তখন কি আসতো, এক্স আসতো, এক্স প্লাস সি আসতো। তাহলে এখানে কিছু না থাকলে এই যে ডি এর পরে যেটা থাকে সেটা আসে, কারণ কি এক্স টু দি পাওয়ার 0 কে ইন্টিগ্রেট করলে আমরা অলরেডি পড়ে আসছি এগুলা, এক্স টু দি পাওয়ার 0 প্লাস 1 বাই হচ্ছে 0 প্লাস 1 হয়। তাহলে এখান থেকে চিন্তা করলে কি পাই আমরা, এক্স এক্স বাই হচ্ছে কত আমাদের 1, মানে হচ্ছে এক্স, আর লাস্ট একটা এটা অনির্দিষ্ট ইন্টিগ্রেশনের জন্য একটা সি দিতে হয়, আর লিমিট থাকলে লিমিট বসাই দিতে হয়। তো লিমিট বসানোর জন্য এটা তো নির্দিষ্ট ইন্টিগ্রেশন, কারণ কি আমরা লিমিট বসাই দিচ্ছি, তাহলে এখানে সবচেয়ে লোয়ার লিমিট হবে, এখানে আপার লিমিট হবে। তাহলে এখানে আমাদের কি হবে, এখানে আসবে ওমেগা, আর এখানে ডিটি কে করলে আসবে কি টি, আমরা অলরেডি এগুলো শিখছি। তো এখানে আসবে 0 টু টি। তো এখানে কি আসলো, ফার্স্টে আপার লিমিট, এটি এর জায়গায় ফার্স্টে আপার লিমিট বসাবো, আপার লিমিট বসাইলাম, তারপর হচ্ছে আমাদের লোয়ার লিমিট বসাইলাম। এখানে থিটা জায়গায় ফার্স্টে আপার লিমিট বসালাম থিটা,
এরপরে হচ্ছে বি লোয়ার লিমিট, মানে হচ্ছে আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট। কিছু থাকলে এখানে আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট অলরেডি শেখানো হয়ে গেছে, থিটা নট আর এখানে প্লাস ওমেগা। এই দাঁড়াও তো, আমরা ভুল করছি কি, ডি থিটা বাই ডিটি, ডি থিটা নট ডিটি। তো এখান থেকে আমাদের আসছে কত, ওমেগা ডিটি আসছে। আচ্ছা, তো আমরা এখান থেকে কি পাইছি, ওমেগা টি পাইছি। থিটা ইকুয়ালস টু, আমাদের সূত্র কি কি ছিল দাঁড়া আমি একটু মনে করি, ভি ইকুয়ালস টু ই প্লাস ভি নট প্লাস কি ছিল, এ টি ছিল, এস ইকুয়ালস টু কি ছিল, আচ্ছা হ্যাঁ এটা ঠিক আছে ঠিক আছে। এখন ওমেগা ওমেগা টি আসলো, কিছু আসলো সমস্যা নেই। এখন এইখানে আবার আমাদের এইটা তো জানা আছে, আমাদের এইটা তো জানা আছে যে এই যে এ ইকুয়ালস টু কি ছিল, মানে এ ইকুয়ালস টু আমরা জানতাম কি ডিভি বাই ডিটি। তো সেখান থেকে আমরা কি পাইতাম, ওমেগা, এখানে আমাদের তাহলে এর জায়গায় আসবে আলফা, আলফা ইকুয়ালস টু হচ্ছে ডি ওমেগা বাই ডিটি। তাহলে আমরা আলফা ডিটি বলতে পারি এখানে, ডি ওমেগা ইকুয়ালস টু আলফা ডিটি। তো আলফা ডিটি যদি বলি এখানে ইন্টিগ্রেশন আসবে, তো আলফাটা বাইরে চলে যাবে ডিটির মধ্যে, এখানে এই পাশে ইন্টিগ্রেশন আনলা ডি ওমেগা। যখন আমাদের টাইম জিরোতে তখন এটা ছিল টি, আর টাইম জিরোতে এটা ছিল ওমেগা নট, এটা ছিল ওমেগা। আমি তোমাদের ফার্স্টে দেখছি শুরুতে যখন ইয়া শুরু করছিল তখন আমাদের শুরুতে কৌণিক বেগ ছিল ওমেগা নট, টাইম টি সময় পরে ওমেগা হয়েছে। তাহলে এখানে কি আসবে, এখানে আসবে ওমেগা, ওমেগা নট। এখানে কি আসে, এখানে আসে আলফা, দেখো এখানে আসে টি, কারণ কি টি কে করলে টি আসে, একটু আগেই তো দেখলাম যে টি থাকলে টি হয়, এখানে জিরো থেকে টি, তাহলে এখানে কি আসবে আলফা টি মাইনাস জিরো, এখানে কি আসবে ওমেগা মাইনাস ওমেগা নট। তাহলে ওমেগা মাইনাস ওমেগা নট ইকুয়ালস টু আসবে আমাদের আলফা টি। তাহলে ওমেগা ইকুয়ালস টু আসবে কত, ওমেগা ইকুয়ালস টু ওমেগা নট প্লাস আলফা টি। এটা আমাদের একটা সূত্র প্রমাণ হয়ে গেছে। এই সূত্রটাকে আমি যদি এখানে বসাই দিই, তো এখানে বসাই দাও, ওমেগার ভ্যালু কত, ওমেগা নট প্লাস আলফা টি বসাই দাও, তাহলে কি আসবে এখানে আরেকটা সূত্র প্রমাণ হয়ে যাবে। তো প্লাস ছিল এখানে, থিটা নট প্লাস ওমেগা নট টি প্লাস, এই ভুল করছি কোথায় জানো তো, একটা জায়গায় ভুল করছি, কোন একটা জায়গায় আলফা টি স্কয়ার, হাফ আলফা টি স্কয়ার আসলে। আচ্ছা আমরা এই প্রমাণটা একটু এখানে রাখো, আমরা একটা জায়গায় হয়তো ভুল করছি, কোন একটা জায়গায় আমরা প্রমাণ করতেছি আস্তে ধীরে। তো এরপরে আমাদের কি করা যেত ভাইয়া, এস ইকুয়ালস টু ছিল আমাদের ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, ওই প্রমাণগুলোর মতোই এখানকার প্রমাণগুলো ওইটার মতোই করতে হবে, যেগুলো আমরা এই অধ্যায় শুরুতে প্রমাণ করছিলাম সেই প্রমাণগুলোর মতোই। একটা জায়গায় কোন একটা জায়গায় হয়তো মিস করছি কোন একটা জায়গায়। ওকে, আচ্ছা আমাদের গড় বেগ দিয়ে প্রমাণ করা উচিত ছিল, a ইকুয়ালস টু ডিভি বাই ডিটি, ভি ইকুয়ালস টু এটা আসছে। আচ্ছা আমাদের এখান থেকে প্রমাণ করা উচিত ছিল ওমেগা ইকুয়ালস টু ওমেগা নট প্লাস আলফা টি। তো আমরা এখান থেকে প্রমাণ করলে কি পাইতাম, যে ওমেগা জায়গায় লেখা যেত ডি থিটা বাই ডিটি, আচ্ছা ওমেগা নট প্লাস হচ্ছে আমাদের আলফা টি। তো এটাকে আমরা যদি ডি থিটা লিখতে পারতাম, ডিটিটাকে এখানে গুণ করে দাও, তাহলে ওমেগা নট ডিটি প্লাস আলফা টি ডিটি, ডিটি দিলাম। ওকে, তো এখান থেকে কি লেখা যাবে দেখো, এখানে লিমিট বসে দিলাম ডি থিটা, তো এখানে সময়টা আসবে এখানে ওমেগা নট গেলাম, এখানে ইন্টিগ্রেশন করলাম ডিটি, এখানে হচ্ছে আলফা টি রাখলাম, ইন্টিগ্রেশন করলাম ডিটি। সময়টা কত ছিল, জিরো থেকে টি পর্যন্ত ছিল। ওকে, আর এখানে সময়টা জিরো থেকে টি ছিল, এখানে সময়টা ছিল জিরো থেকে টি, এখানে সময়টা হচ্ছে সরণটা ছিল থিটা নট থেকে থিটা। তো এখানে আসবে কত থিটা, কারণ কি কোনো কিছু না থাকলে ডি এর পরে যা থাকে, এখানে তো আছে ওয়ান, ওয়ান থাকলে আসলে কি যেটা থাকে সেটাই আসে। তো এখানে ফার্স্টে লোয়ার লিমিট লিখবা, উপরে আপার লিমিট লিখবা, তাহলে ওমেগা নট লিখলা, ডি এর পরে যা থাকবে সেটাই আসে, তো টি আসলো, ডি এর পরে সেটা আসবে সেটাই টি আসবে, কারণ কি আমরা ওয়ান কে করলে টি আসে। তো এখানে লিমিট লিখবা, লোয়ার লিমিট আপার লিমিট, আর টি কে করলে কি আসবে, এক্স কে করলে কি আসতো, এক্স কে করলে আসতো এক্স স্কয়ার বাই টু। কারণ কি, কারণ হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান কে আমরা এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান করতাম, তাহলে এখানে টি টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান করলে টি স্কয়ার বাই টু আসবে। তো আলফা ছিল, আলফার জায়গায় এখানে জিরো থেকে টি বসাই দিলা। তো এইখানে সূত্রটা আসবে কত, থিটা মাইনাস থিটা নট। ওকে, থিটা মাইনাস থিটা নট ইকুয়ালস টু হচ্ছে আমাদের ওমেগা টি, ওমেগা নট টি প্লাস হাফ, ওমেগা নট টি মাইনাস জিরো হবে,
অবশ্যই টি মাইনাস 0 হবে হাফ, এই হাফটা বাইরে করে নিয়ে আসলে এই হাফ আলফা বাইরে করে নিয়ে আসলাম, তাহলে হাফ আলফার মধ্যে আছে, তাহলে টি স্কয়ার মাইনাস 0 স্কয়ার। তো কি আসলো, থিটা মাইনাস থিটা নট ইকুয়ালস টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কয়ার। আচ্ছা, আমরা ওই সূত্রটার মধ্যে একটা ভুল করছিলাম, কি ভুলটা করছিলাম একটু তোমাদেরকে, x মাইনাস এক্স নট ইকুয়ালস টু আমাদের যেটা আসছিল, এখানে একটা ভুল করছি, সেটা কি করছি একটু বলি। এখান থেকে ওমেগা, তো ওমেগাকে কিন্তু আমাদের ওমেগার মধ্যে যে ওমেগা নটটা ছিল সেটাকে কিন্তু আমাদের ইন্টিগ্রেশন করা হয়নি, আমাদের এইখান একটু অংশটা করা ঠিক হয়নি। কেন ঠিক হয় নাই, এবারটা ভুলটা হয়েছে এখানে, আমরা জাস্ট এখানে সূত্রটা বসাই দিছি, ভুলটা হয়েছে এখানে, ভুলটা হয়েছে এখানে যে আমরা এখানে ভুলটা কি করছি বলি তোমাদেরকে, যে এই ভাষায় ভুলটা করছি যে এখানে ইকুয়েশনটা বসায় লাস্ট লাইনে ইকুয়েশনটা বসাইছি, আমাদের ইকুয়েশনটা বসানো উচিত ছিল ফার্স্ট লাইনে, আমি যেটা ভুলটা করলাম, এই ওমেগার ভ্যালুটা ইকুয়েশনটা কি আসবে সেখানে, এই ইকুয়েশনটা আসলে এরকম ভাবে প্রুফ করা উচিত ছিল যে ওমেগার ভ্যালুটা ছিল কত, ওমেগা নট প্লাস আলফা টি না, তো আমাদের এইখানে হচ্ছে করা উচিত ছিল, তো আমরা এখানে না বসানোর কারণে এই টিটাকে ডিফারেন্সিয়েট করা হয়নি আর, তো আমাদের এই কারণে এটা ভুল এসে পড়ছে, তা আমরা এবার এটাকে নতুন করে ঠিক করে প্রমাণ করলাম, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। ওকে, তো এটা করলে এটা যা আসতো, এটা করলে যা আসতো, এই যে আমরা এখন সেম ভাবে করছি এই সেম জিনিসই আসছে, তো তোমরা এটা করে ফেলতে পারবা। তো আর আমাদের আরেকটা জিনিস যেটা আমাদের জানার দরকার, সেটা হচ্ছে আমরা গড়বেগটাকে আমরা কিভাবে লিখতে পারতাম, এই যে গড়বেগকে 1/t সময় দিতাম, এখানে 0 থেকে t সময় দিতাম, মানে মানে লিমিট দিতাম, এবং সেখানে হচ্ছে কি আমাদের ওমেগা ডিটি, এভাবে করে গড়বেগকে লেখা যায়। গড়বেগ এখন আমরা আমরা যখন ইয়াতে পড়ছিলাম, গড়বেগটাকে কি লেখা যায়, মানে সময়টাকে পুরোপুরি মোট সময় দিয়ে ভাগ করতে হবে, এবং আমাকে ভি কে ইন্টিগ্রেশন করতে হবে। তো ভি কে ইন্টিগ্রেশন করলে কি হতো, আমাদের 0 থেকে মানে ওখানে টি সময় দিতে তো পুরোপুরি সময়টাকে নিয়ে চিন্তা করতে, তখন গড়বেগ আমরা গড় বর্গমূল মানে আমরা গড় বর্গবেগও আছে আমাদের, যেগুলো আমরা সেকেন্ড পেপারে শিখবো, তখন হচ্ছে টি স্কয়ার দ্বারা আর কিছুই না, সরি টি, মানে এখানে ওখানে ভি স্কয়ার বর্গমূল বর্গ, হ্যাঁ এখানে ভি স্কয়ার দেওয়া লাগে। ওকে, তো তোমরা টিটা সেমই থাকবে, এখানে ভি স্কয়ার দেওয়া লাগবে তখন। তো গড় বর্গ বেগের একটা ইকুয়েশন হতে পারে, আবার কি আমাদের গড় বেগের ইকুয়েশন, তো আমরা গড় বেগের ইকুয়েশন দিয়ে অনুরূপ ভাবে এখানেও লিখতে পারি। তো ওমেগার জায়গায় আমরা কি লিখতে পারি, ওমেগার জায়গায় আমরা লিখতে পারি ডি থিটা বাই ডিটি লিখতে পারি, তো এখানে ডিটি ডিটি বাদ হয়ে যাবে, তো থাকবে কি, তাহলে লিমিটটা হবে কি, যখনই থিটা চলে আসছে পরবর্তী লাইনে লিমিটটা হয়ে যাবে কার, লিমিটটা হয়ে যাবে হচ্ছে আমাদের, লিমিট হয়ে যাবে হচ্ছে আমাদের এই যে এইটা থিটার লিমিট হয়ে যাবে, তাহলে এখান থেকে আসবে 0 টু থিটা, মানে থিটা নট টু থিটা, এখানে আসবে ডি থিটা। যখনই আমাদের এই যে ডিটি চলে গেছে তার সাথে সাথে তার লিমিট চলে যাবে, তো টি যখন 0 থাকে তখন আসে থিটা হচ্ছে থিটা নট, টি যখন টি সময় তখন থিটা হচ্ছে থিটা, তাহলে ওমেগা বার ইকুয়াল টু এরকম আসলো, তাহলে আসলো কত, আচ্ছা এখানে হাফ কেন লিখলাম, এখানে তো টি হবে, মানে এখানে হাফ এসে পড়ছে, সরি আমি ভুলে লিখে ফেলছি, এখানে হবে হাফ টি। তো এখানে কি আসলো দেখো, আমাদের এখানে হাফ হবে, এখানে টি হবে, তো যাই হোক, আর এখানে থিটাকে করলে কি আসবে, ডি থিটাকে করলে আসবে থিটা, এখানে আসবে থিটা নট থেকে থিটা, তো এটাকে যদি আমি আরেকটু ক্যালকুলেট করি তাহলে হবে কত, থিটা মাইনাস থিটা নট হয়ে যাবে, থিটা মাইনাস থিটা নট, তাহলে আসলো কি দেখো, থিটা মাইনাস থিটা নট ইকুয়ালস টু আসবে, থিটা মাইনাস থিটা নট ইকুয়ালস টু লেখা যাবে ওমেগা বার ইনটু টি। এখন তুমি দেখো গড় বেগটাকে কি বলা যায়, মানে আমরা শুরুটা শেষটা বাই 2, মানে গড় বেগ মানে কি, শুরুর বেগ প্লাস শেষ বেগ বাই 2, তাই না, তো সেখান থেকে আমরা লিখতে পারি কত, ওমেগা নট প্লাস ওমেগা বাই 2 ইনটু টি, এটাকে আমরা লিখতে পারি, তো থিটা মাইনাস থিটা নট এটা শেখা গেল। তো আমাদের এটা একটা সূত্র প্রমাণ হয়ে গেল, তো আমরা তিনটা সূত্র অলরেডি প্রমাণ করে ফেলছি, দেখো এটা একটা সূত্র প্রমাণ করে ফেলছি, আর এই যে এইখানে প্রথম যে সূত্রটা, এইটা একটা সূত্র, এটা প্রমাণ করে ফেলছি। তো আরেকটা সূত্র বাকি আছে যেটা আমরা জানি, যেটা কি ছিল আমাদের, আলফা ইকুয়ালস টু কি ছিল, ডি ওমেগা বাই ডিটি, তো ডি ওমেগা কে লেখা ডি থিটা, ডি থিটা, আর এখানেও লেখা যাবে কত, ডি থিটা বাই ডিটি, মানে আনলাম ডি থিটা কাটাকাটি, এখন তাহলে আমরা কি লেখা যাবে, ডি থিটা বাই ডিটি কে লেখা যাবে ওমেগা, আর ডি ওমেগা বাই ডি থিটা, মানে এটাকে আমাদের লেখা যায় কত, ওমেগা লিখে দিলাম এখানে, এখানে আলফা করলাম, তাহলে এখানে করা যাবে আলফা ডি থিটা ইকুয়ালস টু ওমেগা ডি ওমেগা। তো এখান থেকে আমরা আবার কি করতে পারবো, লিমিট কার বসবে, এখন যদি ইন্টিগ্রেশন করি লিমিট বসবে থিটার, এখানে বসবে ওমেগার, তো যখন থিটা নট তখন এখানে এখানে লিমিট কত, ওমেগা নট, যখন টি ইকুয়ালস টু 0 সেকেন্ড তখন থিটা ছিল থিটা নট, আর ওমেগা হচ্ছে ওমেগা নট। ওকে, টি ইকুয়ালস টু যখন টি সময় তখন এটা হচ্ছে কত, থিটা, এবং এটা হয় কত, ওমেগা, তো আলফা বাইরে চলে যাবে, ডি থিটাকে রেখে দিলাম আমাদের এখানে, তো ওমেগা ডি ওমেগা,
ধ্রুবকটাকে বাইরে নেওয়া যায়, কিন্তু ওমেগাকে তো বাইরে নেওয়া যাবে না, কারণ ওমেগা তো ডিফারেন্সিয়েট করবো। তো ওমেগাকে করলে আসবে কত, ওমেগা স্কোয়ার বাই 2 আসবে। কারণ কি এক্স কে করলে এক্স স্কোয়ার বাই 2, তো ওমেগা কে করলে ওমেগা টু দি পাওয়ার 1 প্লাস 1, আর নিচে হবে কত 1 প্লাস 1, তাহলে ওমেগা স্কোয়ার বাই 2। ওকে, তোমরা একটু ইন্টিগ্রেশন শিখে নিতে হবে, তোমরা ইন্টিগ্রেশন এখনো পারো না, হালকা পাতলা একটু দেখে নিতে হবে, আমরা যেগুলো আগে ক্লাসগুলোতে বলছি। তো ডি থিটা থাকলে এখানে কত আসবে, থিটা আসবে। তো ফার্স্টে আপার লিমিট, সরি, বসাতে হবে, এরপর লোয়ার লিমিট বসাতে হবে। আপার লিমিট থিটার জায়গায় থিটা বসালে কত আসবে, থিটার জায়গায় থিটা বসালে আসবে থিটা মাইনাস থিটার জায়গায় আসবে এরপরে থিটা নট। মানে মনে রাখো আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, ফার্স্টে এই থিটার জায়গায় আপার লিমিট বসাইলা বিয়োগ লোয়ার লিমিট হবে। ওকে, তো এটা আসলে এখানে আলফা ছিল, আর এখানে কত ছিল, ওমেগার জায়গায় হচ্ছে 2 তো ছিল, ঠিক আছে, ওমেগার জায়গায় ফার্স্টে ওমেগা স্কয়ার বসাইতে হবে। মানে দেখো ওমেগা স্কয়ারের জায়গায়, দেখ এই ওমেগার জায়গায় ফার্স্টে ওমেগাটাকে বসালাম, তারপর এই ওমেগা নটটাকে বসাবো। তো বসাইলে কি আসবে, ওমেগা নট স্কয়ার বাই 2, মানে আপার লিমিট বসালাম বিয়োগ লোয়ার লিমিট, তখন 2 দ্বারা উপরের পক্ষে গুণ করে দাও, তাহলে 2 আলফা থিটা মাইনাস থিটা নট, আর ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা নট স্কয়ার, তাহলে ওমেগা স্কয়ার ইকুয়াল টু লেখা যাবে যে ওমেগা নট স্কয়ার প্লাস 2 আলফা থিটা মানে থিটা নট। দেখো এগুলো আমাদের সব ওই রৈখিকের সূত্রের মতো হয়ে গেছে। তো আর আমাদের যদি সমকোণিক বেগে মানে সমবেগে মানে সমকোণিক বেগে হয়, তখন আমি এটা অলরেডি সমবেগের মধ্যে ছিল s ইকুয়াল টু vt, তাহলে ওখানে কি হবে, থিটা মাইনাস থিটা নট ইকুয়াল টু হবে কত, ওমেগা টি। ওকে, বা থিটা ইকুয়াল টু থিটা ওমেগা টি, এটা লিখলেই হয় সমকোণিক বেগের জন্য। ওটা হবে সমকোণিক বেগের জন্য ইকুয়েশন, এটা ছিল সমকোণিক বেগের জন্য। আর বাকি যেগুলো শিফট করছি সবগুলো হচ্ছে কি ত্বরণের সূত্র, সমকোণিক ত্বরণের সূত্র, সবগুলা কিন্তু কোণিক ত্বরণের সূত্র, এখন যেগুলো ডিরাইভ করছি কোণিক ত্বরণের সূত্র। ওকে, তো আমরা তাহলে সূত্রগুলো কি কি পাইছি, আলফা ইকুয়াল টু পাইছি হচ্ছে, মানে আলফা না, আলফা তো আমরা জানি কত ডি ওমেগা বাই ডিটি, আর ডি থিটা বাই ডিটি আমরা জানি হচ্ছে আমাদের ওমেগা। তো এখান থেকে আমরা একটা জিনিস মনে রাখবা, যে ডি থিটা বাই দিয়ে এটা দিয়ে বোঝায় ঢাল, এটা হচ্ছে ঢাল বুঝায়, মানে এই যে যেকোনো এই যে ডিফারেন্সিয়েট দ্বারা বোঝায় ঢাল। আর আমরা এইগুলাকে অনেক সময় এরকম করে বাইর করতে হয়, যে ওমেগার আলফার একটা ইকুয়েশন দেওয়া আছে এখানে, মানে এখানে মানে তোমরা এভাবে লিখতে পারবা যে ওমেগা ইকুয়ালস টু আলফা ডিটি, এভাবে করে বাইর করতে পারা যায়। মানে এগুলা দিয়ে অঙ্ক করবো আমরা সামনে, এখন তোমাদের হয়তো এত কঠিন অঙ্ক দিব না, তোমরা এটা লিখে রাখো, আমরা তো ইন্টিগ্রেশন করছি, এই ইন্টিগ্রেশনের প্রমাণগুলো অনেক কাজে লাগে, কারণ কি আলফার একটা টি এর সাপেক্ষে ইকুয়েশন দেওয়া থাকবে, সেখান থেকে হচ্ছে আমাদেরকে ওমেগা বাইর করতে বলবে। আবার দেখা যাবে থিটার একটা টি এর সাপেক্ষে ইকুয়েশন দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের ওমেগার ইকুয়েশন দ্বারা করতে হবে। এরপর ওমেগার একটা টি এর সাপেক্ষে ইকুয়েশন দেওয়া থাকবে, সেটার সাপেক্ষে আমাদেরকে আলফা বের করতে হবে, এগুলো আমাদের কাজে দিবে। তো আমরা প্রমাণগুলো শিখছি, কারণ কি প্রমাণ দিয়ে আমরা হচ্ছে অঙ্ক করতে পারবো। তাহলে ওমেগা ডিটি দিয়ে আমি কি করব, যে থিটা দিয়ে আমরা অঙ্ক করে ফেলতে ইকুয়েশন দ্বারা করতে পারবো। ওকে, একটু আগে যে লাস্টে ইকুয়েশনটা শিখলাম, এই যে দেখো ওমেগা ডি ওমেগা, এখান থেকে এই যে এই ইকুয়েশনটা, তাই না, এইটা দিয়েও আমরা কি করতে পারবো, এগুলো দাগায় রাখো, এটা দিয়ে আমরা অঙ্ক করতে পারবো। এখানে ইন্টিগ্রেশন সাইন দিয়ে বলতে পারবো কি আলফা আলফা ডি থিটার ইকুয়েশন, আর একটা কত ওমেগা ডি ওমেগার ইকুয়েশন, এভাবে করেও আমরা কি করতে পারি, এটা দিয়ে অঙ্ক আছে, এগুলো দিয়ে অঙ্ক করবো আমরা সামনে। আর আমরা চারটা সূত্র পাইছি, সেটা কি আমাদের থিটা মাইনাস থিটা নট ইকুয়ালস টু কত, ওমেগা নট প্লাস ওমেগা বাই 2 ইনটু টি, এটা একটা সূত্র পাইছি। তারপর থিটা মাইনাস থিটা নট ইকুয়ালস টু পাইছি হচ্ছে আমাদের ওমেগা নট টি প্লাস আমাদের হাফ আলফা টি স্কয়ার, এটা পাইছি আমরা একটা। এরপর আমরা কি পাইছি, আর ওমেগা ইকুয়ালস টু ওমেগা নট প্লাস আলফা টি পাইছি একটা, আর একটা হচ্ছে ওমেগা স্কয়ার ইকুয়ালস টু ওমেগা নট স্কয়ার প্লাস 2 আলফা থিটা মাইনাস থিটা নট পাইছি আমরা। ওকে, এই সূত্রগুলো দিয়ে আমরা অঙ্ক করে ফেলবো আগামী ক্লাসগুলোতে। তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই সমাপ্ত। থ্যাংক ইউ সবাইকে।